নমস্কার, আমি তিথি। আজকে আমি দুজন মানুষের সাথে আড্ডা মারবো যাদেরকে আপনারা ভীষণ পছন্দ করেন। একজনের গল্প বলার ধরন আর আরেকজনের গলায় প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অরুণাভ খাসনবিশ এবং গৌরব তপাদার। আমিষের জন্য প্রথমেই জানতে চাইবো কতটা এক্সাইটেড, কারণ কালকে রিলিজ করার পর দুর্ধর্ষ মানুষের ভিউজ আসছে, মানুষ দেখতে চাইছে, 2600 কমেন্টস। ওনাদের মাঠের মাথা কেন? ও তো কাজের মেয়ে। কি আর বলবো, মানে এটা ট্রেলারে এরকম রেসপন্স পাবো বা এতটা ওভারওয়েলমিং রেসপন্স পাবো ভেবেছিলাম বল পুরো, আমরা এক্সপেক্ট তো করেছিলাম যে ভালো লাগবে মানুষের। এক্সাইটমেন্টটা না অ্যাকচুয়ালি আমাদের এই পুরো জার্নিটার এক্সাইটমেন্ট। আজকে যখন মানুষ যখন পছন্দ করছে দেখতে, ট্রেলারটা যখন দেখার পর মানুষজন এত পছন্দ করলো, তো সেই সময় ওই এক্সাইটমেন্টটা এবার আমরা মুখে প্রকাশ করতে পারছি। হ্যাঁ, এটা আগে পর্যন্ত আমরা পাচ্ছিলাম না। আর আমাদের খুব একটা ভেতরে ভেতরে চলছিল যে কখন এটা লোকজনের কাছে প্রথমবার যাবে, তারা দেখে কি রিয়াক্ট করবে, কারণ আমরা ভেতরে ভেতরে তো এক্সাইটেড, মানে এটাই তো এক্সাইটমেন্ট। আর এই পুরো জার্নিটার পেছনে যতটা ইমোশন আছে, ওই কারণে এক্সাইটমেন্টটা আরো বেশি, মানে ইমোশন বেশি বলে এক্সাইটমেন্টটা অবভিয়াসলি বেশি। এনি প্রবলেম স্যার? ইয়েস, ইটস এ বিগ ওয়ান, আর এটা তোমাকেই সামলাতে হবে। ওখানে তুমি কাল যাচ্ছ। আমিষের তাহলে হাতে খড়ি থেকে আমাদের আর জানতে হবে কবে থেকে এই হাতে খড়ি এবং কিভাবে এই আমিষের মতো একটা গল্পকে বাছা। তাহলে শুরুটা গৌরব করবে। আমিষের তো সর্বপ্রথমে আমি যখন প্রেত কথার সব ঘটনাগুলোকে রিড করি, ঠিক আমি এই জায়গাটাতে বসে, আমার পেছনে কনসোলটা, এখানে বসে রিড করি, তো সেই সময় আমি একটা না কল্পনার জগতে চলে যাই যখন প্রত্যেকটা ঘটনাকে আমি পড়ি। আর আমি প্রত্যেকটা সিন বাই সিন যদি ঘটনাটা ভালো হয় আমি দেখতে পাই। তো এই কাজটা করতে 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 হঠাৎ একদিন আমার মাথায় এলো যে আরে এই যে কোনো একটা ভালো গল্প, এই গল্পটা যদি সিনেমা হতো তাহলে কতটা ভালো লাগতো, যদি আমরা ফিল্ম বানাতাম তাহলে কত ভালো হতো। কিন্তু সেই সময় এতটা বড় করে ভাবিনি যে আমি সত্যিই কাজটা করতে চলেছি। তো আফটার দ্যাট আমার এই সিনেমা বানানোর পরিকল্পনা আমি একদিন প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা আমাকে বললো তাহলে চলো এটা আমরা বানাই। বললাম তাহলে কি করবো না, একজন ডিরেক্টরের সঙ্গে তো সবার আগে কন্ট্যাক্ট করতে হবে যে এই সিনেমাটাকে বানাবে। তখনও কিন্তু সিনেমাটা সিলেক্ট হয়নি, কোনো গল্প কোনো স্ক্রিপ্ট কিচ্ছু নেই, শুধু ভেবেছিলে যে করবে। তো আমি অরুণাভদাকে তখন ফোন করলাম। অরুণাভদার সঙ্গে আমার আগে থেকেই আলাপ ছিল, কিন্তু এরকম আলাপ নয় যে মানে আমরা প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ করছি বা ওরকম কোনো ব্যাপার নয়, আমাদের মাঝে মাঝে দেখা হতো বিভিন্ন ইভেন্টে। তো আমি অরুণাভদাকেই তাহলে বলি, এছাড়া অরুণাভদার পুরোনো মুভিজ আমি দেখেছি। আফটার দ্যাট আমি অরুণাভদাকে ফোন করি এবং অরুণাভদা বলে যে হ্যাঁ একটা কিছু ডিসকাস করা যাক। দেন তুমি বলো। আমারটা আরো ইন্টারেস্টিং, সেটা হলো আমার সঙ্গে মৈনাক ভৌমিকের প্রথমত গৌরবের আলাপ হয় আমার পডকাস্টে, তারপর মৈনাক ভৌমিকের সঙ্গে একদিন আমার ওই পডকাস্টে আলাপ হয়, আড্ডা হয়, প্রচন্ড ভালো মানে একটা বন্ধুত্ব তৈরি হয়। মৈনাক বলে যে তুমি হরর জনরটার ব্যাপারে কি ভাবো? আমি বললাম আই ডোন্ট লাইক দ্যাট জনর। ও, আমি এই প্রশ্নটা করতাম তোমাকে। তো আমাকে আমি বলেছি আই ডোন্ট লাইক দ্যাট জনর। এটা কিন্তু ওর ফোন করার বেশ কিছুদিন আগের কথা। এবার আমি বলেছি আমার ভালো লাগে না, আমার মানে আমি ঠিক আমার নিজের দেখতেও ভালো লাগে না, আমি খুব একটা কনভিন্সড না ব্যাপারটা নিয়ে। মৈনাক আমাকে বলে তুমি একটা সিনেমা দেখো, সিনেমাটার নাম হলো হেরিডিটারি। এবং তাছাড়াও মৈনাক বেশ কিছু কথা বলে অ্যাবাউট হরর জনার, যেই কথাগুলো আমাকে খুব, আমার মনে হয় আচ্ছা ব্যাপারটা এইভাবে ভেবে দেখিনি তো। যেমন মৈনাক বলে যে হরর বিষয়টার মধ্যে যে ওয়ার্ল্ডটা আছে সেই ওয়ার্ল্ডটার বিলিভিবিলিটির উপর পুরোটা ডিপেন্ড করে, হাউ হন্টেড ইট ইজ। এই কথাটা সামহাও আমাকে খুব এফেক্ট করে এবং তারপর আমি হেরিডিটারি দেখি। হেরিডিটারি দেখার পর আমার মনে হয় যে আচ্ছা কোথাও একটা আমার হরর মুভি সম্পর্কে, হরর ফিল্ম সম্পর্কে একটা জিনিস মনে হতো যে বোধহয় যে কনভিকশনটা নিয়ে লোকজন সিনেমাটা বানায় সেই কনভিকশনটা আমার বোধহয় আসবে না। বাট হেরিডিটারি দেখে মনে হলো যে ওরে বাবা, এরকম এটা তো একটা ডিফারেন্ট ধরনের গল্প বলা এবং আমার নিজের একটা আইডেন্টিটি আছে গল্প বলা। আমি না সেই আইডেন্টিটিতে হঠাৎ করে একটা হরর বিষয় আমার খুব ইন্টারেস্ট তৈরি হলো। হচ্ছে খুবই ভালো, খুব ইন্টারেস্টেড আমি হরর নিয়ে, হরর বানাবো, আই এম রেডি। ভাবছি কেন গল্প লিখবো, বোধহয় কখনো বানাবো, ভালো লাগছে। হঠাৎ করে আমি ফিরছি তখন শালবনি থেকে, আমরা ডকুমেন্টারি শুট করতে গেছি শালবনি থেকে ফিরছি আমি গাড়িতে, প্রচন্ড বিরক্ত, মানে ইয়েতে নেমে গেছি, সাঁতরাগাছিতে নেমে গেছি। সাঁতরাগাছি থেকে হাওড়া যেতে 1.5 ঘন্টা দেখাচ্ছিল ট্রেনে, আমার বাড়িতে পৌঁছাতে 50 মিনিট লাগবে।
আমি ওখানে নেমে গাড়ি নিয়ে আসছি, আর প্রচন্ড জ্যাম, বিরক্ত একটা অবস্থা, সেখানে গৌরব তপাদার কলিং। হ্যাঁ বল। বলছে যে শোনো না, এই যে তারপর ওখান থেকে মিলে যাচ্ছে, মানে এই সিনটা হলো ওখান থেকে সেম সিন আর লুপটা মিললো। এবার সেখানে গৌরব বলছে আমাকে ফোন করে যে এরকম একটা করবো। তারপরে তো গৌরবের সঙ্গে একদিন কথা হলো, গৌরব আসলো, বললো এরকম একটা গল্প ভাবছি। আমি বললাম গল্পটা ভালো লাগছে না আমার। তো আমি একবার পরিষ্কারই বললাম আমার এই গল্পটা ভালো লাগছে না, গল্পটা যদি এইভাবে ভাবা যায় তাও একটা ওয়ার্ক করতে পারে। কিন্তু তারপরে গৌরব আর আমার দুজনেরই মনে হলো একটা জিনিস, যে প্রেত কথার যে অডিয়েন্স, তাদের সঙ্গে সিঙ্ক্রোনাইজড সিনেমা বানাতে গেলে আমাদের যে গল্পটা নিয়ে আমরা ভাবছিলাম সেটা ওয়ার্ক করবে না, সেটা ওয়ার্ক করার কথা না। and then we decided তাহলে why not doing something else। হঠাৎ করে গৌরব একটা গল্প আমাকে বলে, and then ওই মুহূর্তে প্রিয়াঙ্কাও ছিল, গৌরবও ছিল, ওই মুহূর্তে না এই আমিষের গল্পটা হঠাৎ করে একটা চেহারা নিয়ে নেয়। এটা খুব অদ্ভুত ভাবেই তৈরি হয়েছে, অদ্ভুত ভাবেই তৈরি হচ্ছে। এবং আমাদের এই গোটা জার্নিটাই মানে খুব অদ্ভুত ডিসিশনস আমরা নিয়েছি, এবং সেগুলো গিয়ে কোথাও একটা গিয়ে কানেক্ট করে গেছে এভরি টাইম। আর পুরো ওভারঅল আজকে যখন দাঁড়িয়ে পেছনের শুটিং ডেজ গুলো মনে করি, সেই সময় মনে হয় যে ভাগ্যিস ওই ডিসিশনটা নিয়েছিলাম ওই সময়, এবং যার জন্য এটা হয়েছে। মানে তোমাদের এই যে শর্ট ফিল্ম, এর পেছনে তাহলে নির্দিষ্ট দর্শক তোমাদের সিলেক্ট করা রয়েছে নাকি? তুমি বলে প্রেত কথার জন্য রেলেভেন্ট করে একটা টপিক বানানো, এবং আমি সেখান থেকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি তাহলে এই গল্পের জন্য স্পেসিফিক, আমরা তো জিজ্ঞেস করি দর্শক বিভাগ কি করে করো, তো তোমাদের কি সিলেকশনে সেটা আগে থেকে রয়েছে? দেখো, প্রথম সিলেকশনই তো হলো যে আমাদের নিজেদের পরিবারের লোকেরা, প্রথম সিলেকশন হচ্ছে তারা। এবার সেটা আমার নিজের ফ্যামিলি, অরুণাভদার নিজের ফ্যামিলি, বন্ধু বান্ধব সার্কেল, সবার আগে, আর তারও আগে হয়তো নিজের জন্য আমি আগে এই সিনেমাটা বানাচ্ছি, এবং তারপর আমার ফ্যামিলি, এবং তারপরই সবার আগে যারা টার্গেট অডিয়েন্স আমরা যেটাকে বলি, বা সিলেক্টেড অডিয়েন্স যাদের বলি, তারা আমাদের প্রেত কথা পরিবারেরই সকল মেম্বার্স। এর বাইরে আমরা যদি আরো দর্শককে রিচ করতে পারি থ্রু ইউটিউব, দেন সেটা আমাদের জন্য একটা পাওনা। মানে আমরা ওটা চেষ্টা করব, এবং অলরেডি করছিও হয়তো অনেকটা। অরুণাভদার কাছে হ্যাঁ, এই দর্শক বিভাগটা কিভাবে হয়? বিভাগের ব্যাপারে আমি একটা কথা বলি, আমি এটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যেটা গৌরব বললো সেটাতেই শুরু, যে আমরা প্রথমে না সিনেমাটা আমাদের জন্য বানাই। হ্যাঁ, প্রথম ব্যাপারটা হলো আমার কি যথেষ্ট এন্টারটেইনিং লাগছে। আমার কাছে যদি আমিষ একটা সিনেমা হিসেবে আসতো, আমি কি এটাতে ক্লিক করে দেখতাম, বা দেখার পরে আমি কি বলতাম, আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে। আমার জন্য সিনেমা শুধু ওই মানে সিনেমা বানানোর অডিয়েন্সটা ওটুকুই, কারণ আমার মতো প্রচুর অডিয়েন্স আছে, কারণ আমি একজন সাধারণ অডিয়েন্স, তো সেই সমস্ত মানুষের সঙ্গে সামহাও এটা কানেক্ট করে দেবে, এই বিশ্বাসটা আমি করি। সুতরাং আমার কোনো দর্শকের বিভাজন নেই। কিছু মানুষ আছে, যেমন যেটা বললাম প্রেত কথার দর্শক, প্রেত কথার তো একটা নিজস্ব অডিয়েন্স আছে, বাট সেই অডিয়েন্সটাও আরো বড় হতে পারে, এরকম একটা জায়গা থেকে আমরা এটা বানিয়েছি। আমার আরেকটা জিনিস মনে হয়, যদি জনরা ওয়াইজ আমরা অডিয়েন্স বিভাজনও করে থাকি, তাহলে হরর এমন একটা জনরা যেখানে যে কোনো এজের, যে কোনো জায়গার, যে কোনো ভাষার মানুষ জয়েন করতে পারে খুব সহজে। কারণ ভয় এমন একটা প্রিলিমিনারি অনুভূতি আমাদের, যে ভয়কে নিয়েই আমরা জন্মেছি, প্রত্যেক দিনের আমাদের বেঁচে থাকাটাই ভয়টাকে নিয়েই। সো আমরা না ভয় পেতেও ভালোবাসি। সো আমার মনে হয় যে আমিষ দেখে মানুষ একটা বেশ ভালো রকম ভয় পাবে। হ্যাঁ, আরে কতজন কালকে রাত্রিবেলা লিখেছে যে ট্রেলার দেখে, ট্রেলার বলছে ট্রেলার দেখবো না রাত্রে, আমি চালিয়েছিলাম আর দেখবো না, পরে দেখবো, কালকে সকালে দেখবো, এরকম অনেকে বলেছে। আরেকটা জিনিস জানতে চাইবে, প্রীতিকে কি করে পাওয়া এখানে? এটা কি অনেকে বলছে কালকে থেকে দেখার পর আমি যে রিভিউ পেয়েছি, এটা কি ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করছে, নাকি ওর একটা ফলোয়ার্স আছে, ওর নিজস্ব কন্টেন্ট যায় সেই হিসেবে ওকে চুজ করা? মানে অনেকেই ইন্ডাস্ট্রিতে ছিল, তোমার যদি প্রীতির আমি ক্যাটাগরি ধরতে চাই তাহলে অনেকেই রয়েছে সেই ক্ষেত্রে। এবার ওই বেঞ্চে কি তোমরা মানে অন্য কাউকে? হ্যাঁ না, এটা মানে অরুণাভদাও এগ্রি করবে যে আমরা প্রীতিকে সিলেক্ট করিনি, স্টোরিটা প্রীতিকে সিলেক্ট করেছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। আর আমি একটা ইনফ্যাক্ট কাউকে একটা বলছিলাম কোনো একটা ইন্টারভিউতে, যে আমি কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে প্রীতিকে কাস্ট করা হয়নি, কিন্তু এখানে প্রীতির এই চরিত্রটা ঠিক প্রীতির যা যা অ্যাটিটিউড, যেরকম ভাবে প্রীতিকে আমরা দেখেছি, সেই চরিত্রটা প্রীতিকে খুব জাস্টিফাই করতো, সেই কারণে কিন্তু প্রীতিকে চুজ করে। তার কারণ কিন্তু একেবারেই ফলোয়ার্স নয়, এবং সবচেয়ে বড় কথা হলো প্রীতির রিল দেখে আমার এই বিশ্বাসটা হয়েছিল যে প্রীতি ক্যান বি এ ভেরি গুড অ্যাক্ট্রেস।
প্রীতি খুব ভালো অভিনয় করতে পারে বলে আমার বিশ্বাস। ওর ওই যে পাপা কি পারি যে সিরিজটা আছে, ওটাতে ও যেই চরিত্রটা অভিনয় করে, ডেফিনেটলি ওই চরিত্রটা এখানে ও নয়, কিন্তু ওই পাপা কি পারি চরিত্রটার মধ্যে যে অন্তর্নিহিত যে চরিত্রটি আছে, সে অন্তর্নিহিত চরিত্রের একটা সিরিয়াস ভার্সনকে আমাদের আমিষে দরকার। কারেক্ট, এক্স্যাক্টলি একদম। আর এখানে আরেকজনকে পাওয়া যেটা হচ্ছে অরিত্র বণিক, অসাধারণ এডিট করেছে। তো ওকে কি করে পাওয়া? অরুণ আবদার সঙ্গে তো আমরা শুনলাম যে রাস্তায় কানেক্ট হয়েছে, ওকে কি করে পাওয়া? এডিটটাও করেনি, ও কালারটাও, হ্যাঁ কালার এডিট করেছে, কালার কারেকশনটা ও করেছে। এটা অরুণ আবদাই বলুক কি অরিত্রকে কি করে পেয়েছো? আচ্ছা, শুভদীপ আমাদের ডিওপি এন্ড হি হ্যাজ ডান এ ব্রিলিয়ান্ট জব। সবাই কালকে বলছে মানে ক্যামেরার কাজ দারুণ, কালার কারেকশন দারুণ। এবার কালার কারেকশন বিষয়টা না, এটা ফাইনালি একটা ইমেজের বিষয়। মানে আমি একটা শুভদীপের সঙ্গে যখন কথা হয়েছে বলে, শুভদীপ আমার না এরকম ধরনের একটা ইমেজ দরকার, ফাইনাল ইমেজটা, সেটা শুভদীপ দেখতে পেয়েছে এবং দেখতে পেয়ে আমরা রেফারেন্স আদান প্রদান করেছি, হ্যাঁ, যে কিরকম ধরনের ইমেজ হতে পারে, কি হতে পারে। আর শুভদীপ একজন ডিওপি হিসাবে ও কিন্তু বুঝেছে যে এইটার বেস্ট আউটপুটটা যদি আমার বের করতে হয় তাহলে অরিত্র দত্ত বণিক ইজ আ রাইট চয়েস। অ্যান্ড আমাকে একদিন ফোন করে বললো তাহলে অরিত্রকে দিয়ে কালারটা করাই। আমি বললাম একদম ডান, আমার গৌরবের সঙ্গে কথা হলো, চলো করি। অ্যান্ড তারপর তো কালকের থেকে কালারের প্রশংসাতে, মানে অরিত্র আমাকে আজকে সকালে লিখেছে, বলে এত প্রশংসা পাচ্ছি কালার নিয়ে, ইট ইজ রেয়ার। আমি অরুণাবদার কাছে আবার আসবো। তোমার এই যে গল্প বলার ধরন, আমি বিসর্জন লাস্ট দেখেছিলাম, বিসর্গ, তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম আবার একটা শর্ট ফিল্মে তোমার ব্যাক করা, তোমার কি ইন ফিউচার আরো বড় বড় সিনেমা করার ইচ্ছে বা নতুন করে কি ভাবছো এটার পর? আমার কাছে প্রথম কথা শর্ট ফিল্ম নয়, এটার সিনেমাটার দৈর্ঘ্য 30 মিনিট। হ্যাঁ, এটা শর্ট ফিল্ম হিসেবে আমি বলতে চাই না, কারণ লোকজন ইমেজ দেখেও বলছে বা সিনেমা গল্প বলার ধরন দেখেও কেউ এটা শর্ট ফিল্ম বলছে না বা মনেও হচ্ছে না। ইনফ্যাক্ট বেশ কিছু মানুষ ভাবছে এটা থিয়েট্রিক্যাল রিলিজ বোধহয়। তো আমার কাছে এটা একটা 30 মিনিটের সিনেমা। আর অবশ্যই বিসর্গ থেকে আমিষ অব্দি যাত্রাটার মধ্যে অবভিয়াসলি একটা ইন্টারনাল চেঞ্জ তো আছে। এখন আমার আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছে হচ্ছে, আর অনেক বেশি মানুষ আমার গল্প বলার ধরনটা জানুক, অনেক বেশি মানুষ আমাকে আরো আমার থ্রুতে আমার সঙ্গে তাদের কমিউনিকেশন হোক, সেটা আমি চাই। এবং বড় ছবি তো করবোই, বড় ছবি হয়তো এই বছর শেষেই করবো, তাই না, লেট ইট বি আ সারপ্রাইজ। আর গৌরবদা, তোমার সঙ্গে যখন কথা হতো তুমি বলতে যে আমি নিজেকে বড় আরো 5 বছর পর দেখতে চাই যে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। তো সেখান থেকে এইবার এটা প্রডিউস করা এবং গিল্ডের মেম্বারদের সঙ্গে প্রথম কাজ, আমি তোমার থেকে এই এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। মানে আমি একজনের পোস্ট দেখছিলাম ফেসবুকে, তিনি লিখেছেন যে ছেলেটা গিল্ডে গিয়ে অ্যাপ্রোচ করলো, বাবা কি স্মার্ট, এবং প্রিয়াঙ্কা তপাদার যার মায়ের গলা আমরা শুনতে পেয়েছি তিনি এটা শেয়ার করেছিল, অসাধারণ লিখেছিলেন তিনি। তো আমি আগে তোমার থেকে একটা এক্সপিরিয়েন্স জানবো যে কিরকম ছিল প্রথম, যেহেতু তো সবসময় স্পেশালি থাকে সেটা। হ্যাঁ, মানে এই এক্সপিরিয়েন্স গুলো ভোলার নয়, প্রত্যেকটা দিন আমার কাছে এখনো পর্যন্ত খুব মেমোরেবল। এক্সপিরিয়েন্সটা না, মানে আমার জন্য এটা একটা রোলার কোস্টার রাইড। তার কারণ আমি সম্পূর্ণ ইউটিউবে কাজ করেছি এতদিন। এবার দেখো, স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, এবার স্বপ্ন দেখেছি, এবার স্বপ্নটাকে তো বাস্তব করতে হবে। এবার বাস্তব করার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করা। অরুণাবদা এবং আমাদের যে গোটা আমিষের টিম, এরা প্রত্যেকে এতটা সাপোর্ট করেছে, আমার কখনো মনে হয়নি যে আমি একা একটা কাজ করছি, বিকজ ফিল্ম ইজ এ টিম গেম। তো সেখানে যখন এতগুলো মানুষ একসাথে মানে সাপোর্ট করেছে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সাথে যেভাবে ছিল, সেই একসাথে থাকাটা আমার এই পথ চলাটাকে অনেক সহজ করে দিয়েছে। এবং আমি আমিষ বানানোর পর পরের সিনেমাটা বানানোর জন্য মোটিভেটেড হয়েছি, আমি ডিমোটিভেটেড হয়ে যাইনি যে না আমি আর নেক্সট ফিল্মটা বানাবো না। বিকজ ফিল্মটা চলবে কি চলবে না সেটা তো অডিয়েন্স ঠিক করে দেবে, কিন্তু আমরা কতটা মন থেকে সেই ফিল্মটাকে বানালাম, ফিল্মের প্রত্যেকটা শটকে আমরা কতটা পারফেকশনের সাথে নিলাম, এইটা তো আমাদের জন্য মানে এটাই আমাদের কাজ একমাত্র। সো এই যে টোটাল জার্নিটা, এই জার্নিটা আমার কাছে একটা স্বপ্নের মতন, এবং রিয়েলি স্বপ্নের মতন। স্বপ্ন যেমন ঘুম থেকে ওঠার পর মনে হয় যে ভালো স্বপ্নগুলো যে ইস যদি আমি আরেকবার ওই স্বপ্নটা দেখতে পারতাম ভালো হতো, এই আমিষের পুরো এই দিনটা, এই পুরো টাইম স্প্যানটা আমার কাছে ওরকম একটা স্বপ্ন, যেটা আমার জীবন থেকে চলে তো গেছে, বিকজ এই দিনগুলো চলে গেছে। বাট আমার মনে হয় আমি যদি আরেকবার রিলিভ করতে পারতাম ওই দিনগুলোকে, তাহলে আমি আবার সেই সেম ফিলিং পেতাম, একই রকমের অনুভূতি হতো আমার। তোমরা ভূতে বিশ্বাস করো দুজনেই? আমি যখন বানিয়েছি তখন আমার চেয়ে বেশি ভূতে বিশ্বাস খুব বেশি মানুষ করতো না। এটা হলো
আমার নতুন করে বিশ্বাস করেন না? না না, সেটা হলো আমি যখন ছবিটা একটা ভূতের ছবি বানিয়েছি, আমি যদি বিশ্বাস না করি যে সেটা সত্যি ভূত বা ওইখানে ওই জিনিসটা আছে, ওই স্পুকি ব্যাপারটা আমি যদি নিজে ফিল না করি, পুকি, আচ্ছা পুকি, পুকি না স্পুকি, ওকে, হ্যাঁ, যে যদি আমি ফিল না করি তাহলে লোকে ফিল করবে, করবে না। তো আমি সেই সময়টায় সম্পূর্ণভাবে ভূতে বিশ্বাস করতাম। না, আমি ভূতে বিশ্বাস নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, কারণ না আমার ভূতে বিশ্বাস নিয়ে কথা উঠলেই সেটা অনেক বড় হয়ে অনেক যায়, বড় 10 হয়ে মিনিট যায়, 15 মিনিট 20 মিনিট ধরে বলতে হয়, না বলাই ভালো। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি যখন আমার অডিয়েন্সদেরকে একটা ঘটনা শোনাই, কিছু স্তরে তো আমি বিশ্বাস করি ডেফিনেটলি এনার্জিজ, কিন্তু হ্যাঁ মানে খুব বাড়াবাড়ি লেভেলে করি না আর কি সব ক্ষেত্রে। মানে এটা বিষয় আর কি দেখা এটা যে কি মানে কি আছে ওই জায়গাটায়। মানে কেউ যদি আমাকে, আমার কিছু চেনা জানা জায়গা আছে যেখানে যদি কেউ বলে জানো আমার না ওই বাড়িটাতে এরকম ফিলিং হয়েছিল, না ভাই হ্যাঁ সত্যি ওখানে কিছু আছে, কারণ আমারও হয়েছিল ওরকম। তো এরকম কিছু জায়গায় এরকম কিছু ঘটনা তো আছেই জীবনে। আমি আরেক শেষে আজকে বিশ্বাস জিজ্ঞেস করি। করবো একটা জিনিস, যে দুজনের যে সিনেমা দেখছি আমরা বানানো সেটা অসাধারণ, মানে সেটা শর্ট ফিল্ম বলে কেউ পরিচয় দেবে না, তার কাট শট, তার এডিটিং, তার কনসেপ্ট অসাধারণ। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের ব্যক্তিগত যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কাদের সিনেমা দেখতে, বা তোমাদের প্রেফারেন্সে কোন কোন ডিরেক্টররা প্রথমে আসে সিনেমার জন্য? আমার ওরকম স্পেসিফিক্যালি ফিল্ম মেকার যদি বলতে হয় তাহলে তো সারা পৃথিবীতে এত ফিল্ম মেকার আমার পছন্দের, ফর ডিফারেন্ট ডিফারেন্ট রিজন। মানে আমার তো ডেভিড ধাওয়ানকেও দারুণ লাগে, আমার তো ঋত্বিক ঘটক আমার কাছে ঈশ্বরের মতো, আমার তো আব্বাস কিরোস্তামিও ভালো লাগে, আমার তো সিদ্ধার্থ দিওয়ানও ভালো লাগে। তো আমার ইয়েটা না, আমার অডিয়েন্স হিসেবে আমার একটা ওয়াইড রেঞ্জ আছে। আর ভূতের ছবি যদি বলতে হয় বা হরর জনারে যদি বলতে হয়, আমার সবচেয়ে প্রিয় ডিরেক্টর হলো মাইক ফ্লেনেগান, যে হন্টিং অফ ব্লাই ম্যানর বানিয়েছে, যে যে ডক্টর স্লিপ বানিয়েছে, যে জেরাল্ড গেমস বানিয়েছে। আই লাভ হিজ ট্রিটমেন্ট। মানে আমার মনে হয় ওই যে আইডেন্টিটিটা, ওই যারা মানে নতুন কিছু করার আইডেন্টিটি, সেটা আমার ওর কাছ থেকে ইন্সপায়ার্ড। কারণ আমি যে হররটা বানিয়েছি না, যে হরর গল্পটা আমরা মানে নিয়ে আসছি, ওটা তো না আমার আইডেন্টিটিটা, যে ওটা আমার হরর সিনেমা, কিন্তু ওটা কারো মতো নয়। তো এটা আমি মাইক ফ্লেনেগালের থেকে খুবই ইন্সপায়ার্ড হচ্ছি, যে নতুন ভাবে বলার। আমার ক্ষেত্রে আমি আমি একটু মাঝে মাঝে গোর মুভিজ দেখতে পছন্দ করি। সো আমার ইয়েকে খুব ভালো লাগে, টাইলার পেরির মুভি খুব ভালো লাগে। টি ওয়েস্টকে আমার মানে খুব ভালো লাগে টি ওয়েস্টের মুভিজ দেখতে, বিকজ ওখানে একটা গোর ব্যাপার থাকে। আর যেটা অরুণাবদা বললো, মানে প্রচুর ধরনের ফিল্ম দেখি। তো তার মধ্যে আমার হেরিডিটারি আর মিডসমার যে বানিয়েছে, আমি তার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বাট হ্যাঁ আমারও এই মুহূর্তে মাথায় আসছে না। সৌদিত মনে আছে নামটা, বাট ওই ফ্র্যাঞ্চাইজিটা আমার খুব ভালো লাগে। এখন ওদের একটা নতুন বেরিয়েছে, বো ইজ নট অ্যাফ্রেড, ওটা আমার দেখা হয়নি এখনো পর্যন্ত, বাট ওদের এই ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালো। আমি শেষ প্রশ্নে আসবো এবার। অরুণাবদা, প্রত্যেকটা ডিরেক্টর বা প্রডিউসার সবার একটা নির্দিষ্ট গল্প বলার ধরন থাকে, সেই ক্ষেত্রে তুমি দর্শকদেরকে গল্পটা যে বলো যখন, বা কি বোঝাতে চাও, তোমার ইন্টেনশন কি থাকে, সেই আমি আমিষের দিক থেকেও জিজ্ঞেস করছি। ইন্টেনশন থাকে একটা, দেখ যখন একটা গল্প বলি আমি কাউকে, প্রধান ইন্টেনশন থাকে যে লোকে গল্পটা শুনুক। কারণ আমি যখন গল্পটা বলছি, আমি কিন্তু এই গল্পটা নিয়ে 100% কেন কমপ্লিটলি কনভিন্সড। আমাকে গল্পটা এমন ভাবে বলতে হবে যাতে তাদের কাছে সেই মুহূর্তে গল্পটা এন্টারটেনিং হয়। এটা খুব ইম্পর্টেন্ট, না হলে মানুষটা শুনবে না। আমার কাছে গল্প বলার ধরন বলতে আমিষের ক্ষেত্রে আমি না একটা হরর ড্রামা মানুষকে বলতে চেয়েছি, এবং যেখানে ইমোশন আছে, যেখানে ভয় আছে, যেখানে একটা এক্সপিরিয়েন্স আছে, সব মিলিয়ে এইটাই আমি দিতে চেয়েছি। এইটাই আমার আমিষের গল্প বলার ধরন। আর তোমার কাছে গল্প বলার ধরন বা ইন্টেনশনটা তুমি কিভাবে দেখো? হ্যাঁ মানে একদম, মানে এটা আমার প্রথম ছবি, এবং প্রডিউসার হিসেবে এক্ষেত্রে অরুণাভদা যেই জিনিসটা দেখতে পেয়েছে, সেই জিনিসটাকে আমি যখন দেখার চেষ্টা করেছি এবং আমি যখন নিজেও দেখতে পেয়েছি সেটা, তো আমার মনে হয় যে আমি অরুণাভদার কাছ থেকে মানে আমার এই জার্নিটার প্রথম হাতে খড়ি আর কি। সো খুব স্বাভাবিকভাবে গুরু তখন যেটা করে শিষ্য সেটাই দেখে। তো মেবি হয়তো ফিউচারে আমার বলার স্টোরি টেলিং টেকনিক অনেক চেঞ্জ হয়ে যেতে পারে বড় হওয়ার সাথে সাথে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অরুণাভদা আমি যেভাবে বানিয়েছে বোধহয় সেটাই আমার স্টোরি টেলিং টেকনিক। কিন্তু একজন মানে অডিও স্টোরি টেলার হিসেবে আমার স্টোরি টেলিং বিভিন্ন রকম টেকনিক থাকতে পারে, বাট ফিল্মের ব্যাপারে আমি খুবই নভিস সেই মুহূর্তে। তবে আমি একটা জিনিস বুঝেছি যে কেন লোকজন এটাকে শর্ট ফিল্ম বলছে না, এটাকে ফিল্ম বলছে বা থিয়েট্রিক্যাল
রিলিজ হবে বলছে। আমার মনে হয়, যেটা আমি শিখেছি এই ফিল্মটার থেকে, যে শর্ট ফিল্ম আর একটা কমপ্লিট ফিল্মের মধ্যে একটা গ্র্যান্ডারের ডিফারেন্স থাকে। আমার মনে হয় যে আমরা আমিষকে অরুণাভদা ওই গ্র্যান্ডারটা দেওয়ার চেষ্টা করেছে। যখন আমিষের বেশ কিছু সিন আছে যেখানে একটা বড় সিঁড়ির মধ্যে থেকে প্রীতি দৌড়ে 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 উঠছে এবং ওর দেখা হচ্ছে একজনের সঙ্গে, বা আমরা যখন প্রথম একটা রিভিল শট দেখছি যে আমাদের পুরো লোকেশনে পুরো বাড়িটাকে, আমাদের এত বড় বাড়ির সামনে আমাদের ছোট্ট সাবজেক্ট প্রীতি দাঁড়িয়ে আছে, ওই গ্র্যান্ডার, ওই যে কালার প্যালেটটা যেটা অরিত্র করেছে, এই ওভারঅল ব্যাপারটা একটা আমার মনে হয় এই আমাদের এই শর্ট ফিল্মটাকে একটা ছবির রূপ দিয়েছে, মানে পুরো পূর্ণ দৈর্ঘ্য ছবির মতো রূপ দিয়েছে। আর একটা জিনিস অ্যাড করতে চাই গৌরবের সঙ্গে, সেটা হলো দ্য কাইন্ড অফ লাইট শুভদীপ ডিড, মানে যেই ধরনের আলোটা সিনেমা করতে পারে সেটা মানে এক্স্যাক্ট অন পয়েন্ট করেছে শুভদীপ। আমি যেই ধরনের ছবি দেখতে পছন্দ করি, মানে আমি সবসময় চাই যে, মানে আমি প্রচুর হরর মুভিজ দেখি, মানে আমি হরর মুভিজের লাভার একদম। তো আমি যেই ধরনের মুভিসগুলো দেখতে পছন্দ করি, আমার মনে হয়েছে আমি শ্যুট হওয়ার পর হ্যাঁ মানে আমরা ওরকমই একটা সিনেমা বানিয়েছি। এটা তো আমার ক্ষেত্রে পার্সোনালি আমার মনে হয়েছে, এবং সত্যি আমাদের লাইটের কাজ মানে সবাই তো বলছে ভালো হয়েছে, আরো ওয়াইডার অডিয়েন্স কি বলে, বাট হ্যাঁ মানে আমার তরফ থেকে একজন অডিয়েন্স হিসেবে আমার ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করে দিই, সেটা হলো এই পুরোটার সঙ্গে মিউজিকটা বা সাউন্ডটা করতে আমার আর গৌরবের, মানে আমরা দুজনেই এই মানে সাউন্ডটা করতে আমাদের টোটাল আমরা সিনেমাটার সাউন্ড অনেকদিন 5 বার করেছি। 5 বার করা হয়েছে, 5 বার সাউন্ড করা হয়েছে টু গেট দ্য পারফেক্ট সাউন্ড অফ দ্য ফিল্ম। ঠিক আছে, তো এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার এই সিনেমাটার। কালকেও অনেকেই বলেছে অ্যাবাউট সাউন্ড, এবং সাউন্ডের পেছনে মানে আমরা বেশ অনেকেই খেটেছি, মানে গৌরবও সেখানে নিজে কিছু জিনিস ইনপুট করেছে, মানে অ্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকে নীলাঞ্জন মেইন মিউজিকটা করেছে এবং অসাধারণ করেছে, সেটা লোকে শুনতেই পাবে। সৌম্যদীপ অ্যাসিস্ট করেছে পুরোটাতে, অনেক কিছু ইনপুট, এবং আমাদের তিনজনের কিন্তু অনেকটা হাত আছে, মানে অ্যাডিশনাল ছোট ছোট কিছু জিনিস অ্যাড করার ক্ষেত্রে। আমরা সাউন্ডটা নিয়ে অনেকটা খেটেছি। আমরা দেখার পরে খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ এটা সত্যি কিছু চমক নিয়ে আসছে। আর লাস্ট টাইম যেটা জিজ্ঞেস করো, বাড়িটা অসাধারণ ছিল, পারফেক্ট ছিল, পুরো বেডরুম থেকে কিচেন থেকে সবকিছু। ওই বাড়িটার কি তোমাদেরই মানে মতামত, নাকি পুরো টিম নিয়ে একেবারে খোঁজা হয়েছে? যেদিন বাড়িটা ঢুকেছি, হ্যাঁ সকালবেলা ঢুকেছি, মানে ওই লোকেশনটা পাওয়া কি করে? চন্দনপুরে একটা বাড়ি আছে, ওটাই গেছি আমরা, চন্দনপুরে বাড়ি জায়গা। আমি আর গৌরব দিন গেছি না, আমাদের সামহাও আমরা ওই বাড়িটা দেখেই বুঝেছি যে এইটাই ওই বাড়িটা। আমরা প্রথম দিন যখন লোকেশন সিলেক্ট করতে যাচ্ছি, ফার্স্টে আমরা একটা বাড়িতে গেছি, সেখানে গিয়ে শুনছি এখানে ভাড়া দেয় না, হ্যাঁ, আর ভাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই রেকির দিনে যে আরে প্রথমেই পুরো একদম একটা নেগেটিভ জিনিস। তারপর আমরা গাড়ি চালিয়ে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, যে না যখন আমরা আবার নর্থের দিকে যাবই তাহলে খাওয়া দাওয়া করে নিই। দেন খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরোলাম। ওই যে বাড়িটায় ঢোকার পর আমরা যখন প্রথম এক একটা রুম দেখছি, আমরা আমাদের ফিল্মের সাথে মেলাচ্ছি, হ্যাঁ এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে, আরে হ্যাঁ এই তো এটাই লোকেশন আমাদের। আর একটা জিনিস, সেই বাড়িটাকে আরো ভালো বানিয়েছে হলো আমাদের প্রোডাকশন ডিজাইনার অভিষেক চ্যাটার্জি। ও পুরো বাড়িটার মধ্যে অ্যাকচুয়ালি পুরো বাড়িটার যা ফিলটা, সেটা প্রত্যেকটা অলমোস্ট প্রতিটা জায়গা অভিষেক নতুন করে রং করেছে, নতুন করে টেক্সচার করেছে। ওই যে লুকটা ক্রিয়েট হচ্ছে, ওটা এমনি এমনি হয়নি। আমার না শেষে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তোমরা ডেস্টিনিতে বিশ্বাস করো? ডেস্টিনি তো বিশ্বাস করবই, ডেস্টিনি আমাদের একটা, হ্যাঁ ডেস্টিনি তো বিশ্বাস করবই ডেফিনেটলি। আমার আর গৌরবের দেখা হওয়ার কথা ছিল, আমরা ওটা কি হওয়ারও কথা ছিল, এক্স্যাক্টলি। তো ডেস্টিনি তো থাকি, কে জানে কখন কি হয়ে যায়। আর আরেকটা লাস্ট প্রশ্ন, যে গল্পটাতে এত সাসপেন্স কেন? মানে এটার কি পার্ট 2 আসবে, নাকি এটা এখানেই শেষ, নাকি এটাকে নিয়ে আরো কোনো পরিকল্পনা আছে? না না না, আমার তরফ থেকে তো কোনো পার্ট 2 এর প্ল্যান আমি করিনি। আমার মনে হয় অরুণাবদাও না, আমরা কোনোদিনও এটা নিয়ে খুব একটা কথাও বলিনি। সো আমার মনে হয় যে কিছু গল্প জোর করে বাড়িয়ে লাভ নেই। গল্প আমার মনে হয় যতটা হতে চায় ততটুকুই রাখা ভালো। এবার গল্পটাকে ক্রিয়েটর যদি জোর করে বড় করতে চায়, তাহলে আমার মনে হয় গল্পেরও সেটা পছন্দ না। একদম। আমরা শেষ আজকের আড্ডাতে পুরো মানে খুব সুন্দর উত্তর পেয়েছি। আর আপনারাও দেখুন, 29 তারিখে রিলিজ করছে, ফাটিয়ে মজা করুন এবং প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমিষের কথা বন্ধুদেরকে বলুন এবং সবাই মিলে একসাথে আমিষ দেখুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।